ক্লাসে আমি একা ছিলাম ডিস্ট্রিক্টে 15 তারিখ সোমবারে। হ্যাঁ স্যার আমাকে টাচ করছিল। কে মোনায়েম স্যার? আসসালামু আলাইকুম দেশবাসী। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। প্রিয় দর্শকবৃন্দ, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে নেত্রকোনায় 11 বছর মেয়েকে ধর্ষণ করে এক মাদ্রাসার শিক্ষক, এবং ওই মেয়েটি কিন্তু 7 মাসের অন্তঃসত্ত্বা অর্থাৎ গর্ভবতী। দর্শকবৃন্দ, আজকে আমাদের ভিডিওতে হুজুরকে এবং তার ছাত্রীকে একত্রিত করে তাদেরকে কিছু জিজ্ঞাসা করব এবং তাদের থেকে কথাগুলোর উত্তর নেব। আসলে এই ঘটনাটি কিভাবে হলো এবং কার মাধ্যমে হলো। দর্শকবিন্দু, এই ভিডিওটি রয়েছে চাঞ্চল্যকর তথ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে উভয়ের মুখ থেকে জানতে পারবেন আসল তথ্য। দর্শকবিন্দু, এই ভিডিওতে কিন্তু তথ্য ফাঁস করা হয়েছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। যে তুমি যে হুজুরের কাছে পড়তেছিলা, ওই হুজুরের কাছে কয় বছর ধরে পড়তেছিলা? ছোটবেলা থেকে। আচ্ছা, হুজুরের সাথে তোমার কিরকম, হুজুর তোমার সাথে কেমন আচার ব্যবহার করতো, কেমন কথাবার্তা বলতো, মানে যার ফলে তোমার সাথে হুজুর এইরকম, এই বিষয়টা একটু বিস্তারিত ভাবে বলো দেশবাসীর কাছে। হুজুর সবসময় ভালো করে ব্যবহার করতো, তোমাকে আদর করতো না? তোমাকে এটাই করতো। তারপরে তোমার সাথে এরকম ঘটনা কেমনে ঘটলো? এরকম ঘটনা একদিন হুজুরে ডাইকা নিছে, তারপরে ডাইকা নিলে তারপরে বলছে মানে মাদ্রাসা ছুটি হইলে মসজিদ ঝাড়ু দিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি ঝাড়ু দিতে যাইছিলাম, তারপরে ঝাড়ু দিতে গেলে এরকম ঘটনা। মানে এরকম তোমাকে কি বলে ডাকছিল কাছে, এবং তোমাকে এই কাজ উনি কেমনি করলো? আমাকে বলছে তার রুমটা ঝাড়ু দিতাম, মানে তার বিছানাটা, তারপরে দিতেছি, তারপর দরজা লাগাই লাগছিল। দরজা লাগিয়ে তোমার সাথে এরকম কাজ করছে না? আচ্ছা আচ্ছা। তো মানে বিষয়টা তুমি নিশ্চিত, মানে তোমার তুমি বলো বিষয়টা আল্লাহ যে তোমার এক ইমানকে, তোমার উপরওয়ালাকে, মানে তোমার আমাদের সৃষ্টিকর্তা, যে যেখানে মানে আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, যার কাছে একমাত্র জবাব দিতে করতে হবে কবরে গিয়ে, তো আল্লাহ তাআলার প্রতি তুমি পুরোপুরি বিশ্বাস রেখে বলো, তোমার এই হুজুর ছাড়া অন্য কারোর সাথে তোমার কোন রকম সম্পর্ক ছিল? মানে এই দুর্ঘটনা কি অন্য 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 কারোর সাথে তোমার হওয়ার সম্ভাবনা আছে? মানে এই তোমার সাথে এই কাজ একমাত্র একমাত্র এই হুজুরই করছে না, তাই না? আচ্ছা। তো তুমি দেশবাসীর কাছে বা তুমি বর্তমান প্রচলিত প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে, আইন আদালতের কাছে তুমি কি চাও, তুমি কি বিচার চাও? আমি সুস্থ বিচার চাই। তুমি প্রশাসনিক, মানে তথাকথিত প্রশাসনিক তদন্ত সাপেক্ষ তুমি ন্যায় নিষ্ঠা এবং মানে একেবারে মানে পিওর এবং সুষ্ঠু তুমি বিচার চাচ্ছ, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো তোমার বিষয়টা আমরাই করলাম। তো আমরাও আশা দিচ্ছি ইনশাল্লাহ, যেহেতু এটা শুধু এখন প্রশাসন কেন্দ্রিক না, আমাদের মদন থানা কেন্দ্রিক না, গোটা বাংলাদেশে, এমনকি আমি অলরেডি চট্টগ্রাম পর্যন্ত গোটা বাংলাদেশে এই বিষয়টা ছড়িয়ে পড়ছে। তো আমরাও ইনশাল্লাহ আশাবাদী, ইনশাল্লাহ তোমার তদন্ত সাপেক্ষ তুমি আর ইনশাল্লাহ সুষ্ঠু বিচার পাবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দেশবাসী, আমরা ওই মেয়েটার পক্ষ থেকে সাক্ষাৎকার নিলাম। তো ওই বিষয়টা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ দু একদিনের মধ্যে বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা আইনের কাছে আমরা হবো ইনশাল্লাহ। প্রশাসন আমাদের থানায় যাব এবং আমাদের বাংলাদেশে আমাদের নেত্রকোনার আমাদের মাওলানা, ইনশাল্লাহ নেত্রকোনার সবচেয়ে বড় আলেম যিনি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, এবং আগে উপজেলা চেয়ারম্যান ছিল মুফতি আনোয়ার সাহেব, ওনার সাথে ইনশাল্লাহ আমি অচিরেই যোগাযোগ করতেছি। ওনাদের সাথে কথাবার্তা বলে আমাদের নেত্রকোনার কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ওর সাথে কথাবার্তা বলে ইনশাল্লাহ, এবং আমাদের চট্টগ্রামের মাওলানা আসাদুল্লাহ আসাদ, পাশাপাশি আমাদের মানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তাওহীদবাদীদের আইডল মুফতি হারুনিজাহ সাহেবের ইনশাল্লাহ নজরে সেটা দেওয়া হবে ইনশাল্লাহ। সমন্বয় করে ইনশাল্লাহ সবকিছু সমন্বয় করে ওটা যাতে করে ওই ভিকটিম তার এই ন্যায় নিষ্ঠার সাথে তাই ন্যায্য বিচার পায়, এই জন্য আমরা ইনশাল্লাহ দেশবাসীর কাছে আমরা ইনশাল্লাহ আকুল আবেদন জানাচ্ছি। আপনারা এই বিষয়ে সোচ্চার হন এবং ইনশাল্লাহ এই বিষয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম দেশবাসী। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন, তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে, আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে।
তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাইগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। আমি আপনাদের সামনে আর কথা বলতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।